সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রাতের বাংলাদেশের শুরুতে জানিয়ে দিচ্ছি শিরোনাম। এই মুহূর্তে দরকার বিচার আর সংস্কার, বিচার আর সংস্কার, এই মুহূর্তে দরকার, এই মুহূর্তে দরকার বিচার আর সংস্কার। গণঅভ্যুত্থানের স্মরণীয় বছরের শেষ দিনে কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি কর্মসূচি। 15ই জানুয়ারির মধ্যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দাবি। যদি সেই চোখের সাথে স্ত্রীদের সাথে বিন্দুমাত্র বিশ্বাসঘাতকতা করার চেষ্টা করে তাকে সমূলে উৎপাদিত করতে হবে। আমাদের জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র 15 জানুয়ারির মধ্যে আমাদের 15 জানুয়ারির মধ্যে জারি করতে হবে। নতুন বছর 2025 সালকে স্বাগত জানিয়ে দেশে দেশে জমকালো নানান আয়োজন। 31st ঘিরে নিরাপত্তা হুমকি নেই বলছে আইন শৃঙ্খলা বাহিনী। পটকা আতশবাজিতে নিষেধাজ্ঞা। জনমত উপেক্ষা করলে ঘটবে গণবিস্ফোরণ বার্তা দিয়ে গেল 2024। ক্ষমতার দাপট বা উন্নয়নের গল্প নয়, নিশ্চিত করতে হবে মর্যাদা ও সম্মান। মৃত্যুকে ভয় না পাওয়ার যে সাহস, ওই সাহসটাই কিন্তু অবস্থার পরিবর্তনটা এনে দিয়েছে। যে নির্বাচন আসলে প্রকৃত পক্ষে জনগণের প্রতিনিধিত্ব করতে পারবে এবং এই সংস্কারগুলোকে আপলোড করতে পারবে, সেই পথে দিকে আগানো। ব্রাহ্মণবাড়িয়ায় বিসিকের পরিত্যক্ত মালামাল কেনা নিয়ে বিএনপির দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষ, বাড়িঘরে আগুন ভাঙচুর। বিদ্যুতের লুজ কানেকশন থেকে সচিবালয়ে আগুন, প্রাথমিক তদন্ত প্রতিবেদনে তথ্য মেলেনি ব্যক্তি সংশ্লিষ্টতা। লুজ কানেকশনের কারণে ইলেকট্রিসিটি থেকে আগুনটার উৎপত্তি হয়েছে। যদিও সুনির্দিষ্ট বলছি, তারপরেও এটাকে আরও বেশি সমৃদ্ধ করার জন্য আমরা আরও বেশ কিছু টেস্ট দেশে বিদেশে করব। এছাড়াও রাতে বাংলাদেশে আরও থাকছে। পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অধিকতর তদন্ত করবে দুদক। খতিয়ে দেখা হবে এসএনসি লাভালিনকে পরামর্শক নিয়োগের বিষয়। এতক্ষণ শিরোনাম দেখছিলেন আর আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল তিতুমির। 15 জানুয়ারির মধ্যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দিতে অন্তর্বর্তী সরকারকে সময় বেঁধে দিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আলটিমেটাম দেন আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ সহ অন্যান্যরা। জুলাই আগস্ট গণহত্যার বিচারের দাবিতে সারাদিন ছিল জুলাই বিপ্লবীদের দৃঢ় কণ্ঠস্বর। বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধের কথা বলেন তারা। রাষ্ট্র সংস্কার, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ আর পাচারের টাকা ফিরিয়ে আনার দাবি তাদের। 36 দিনের শ্বাসরুদ্ধকর আন্দোলন এখানেই পরিণত হয় সরকার পতনের এক দফা আন্দোলনে 3 আগস্ট। একদিনের মাথায় পতন হয় 16 বছরের ফ্যাসিস্ট শাসনের। দেশ ছেড়ে পালান শেখ হাসিনা। 5 মাস পর রক্তাক্ত জুলাইয়ের ঘোষণাপত্রের পক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি কর্মসূচি। দলে দলে দেশের বিভিন্ন জেলা আর শিক্ষা প্রতিষ্ঠান থেকে যোগ দেন আন্দোলনের যোদ্ধারা। দুপুরের পর জুলাই বিপ্লবীদের অংশগ্রহণে কানায় কানায় পূর্ণ কেন্দ্রীয় শহীদ মিনার। এখান থেকেই ঘোষণার কথা ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের করা প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশনের। জোরালো কণ্ঠে বিপ্লবীদের আওয়াজ, এই প্রোক্লেমেশন নিয়ে কোনো কালক্ষেপণ নয়। এখনো পর্যন্ত রাস্তায় আছি এবং আমরা কোনোভাবে সেই 90-এর মতো, সেই 71-এর মতো 24কে ব্যর্থ হতে দিব না। অভ্যুত্থানের 5 মাস পরেও আমরা দেখি নাই জুলাই প্রোক্লামেশনের কোনো উদ্যোগ কেউ গ্রহণ করেছে। সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকেই আবার দায়িত্ব নিতে হয়েছে প্রোক্লামেশন দেওয়ার জন্য। আন্দোলনের সমন্বয়কদের দাবি, ঘোষণাপত্রে থাকতে হবে 71, 90, 24-এর শহীদ ও আহতদের কথা। উঠে আসতে হবে আওয়ামী অপশাসন আর বন্ধ করতে হবে নতজানু পররাষ্ট্রনীতি। 90-এ যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, যারা 71-এ শহীদ হয়েছেন, আহত হয়েছেন,
তাদের প্রত্যেকটি রক্তের কোণায় লেখা আছে যে প্রতিশ্রুতিগুলো আগামীতে যে প্রক্লেমেশনটা আমাদের জাতির সামনে আসবে সেখানে সেগুলো স্পষ্ট করে লেখা থাকতে হবে। আমাদের এই বাংলাদেশ সকল দেশের সাথে বন্ধুত্বপূর্ণ পররাষ্ট্র নীতিতে যাবে, কিন্তু সেই বন্ধুত্বপূর্ণ পররাষ্ট্রনীতির সুযোগে কেউ যদি মাথায় উঠে বসে আমরা তাকে মাথা থেকে মাটিতে ফেলে দিতে বিন্দু মাত্র দ্বিধা করব না। এ সময় বৈষম্য বিরোধী ছাত্রদের আলটিমেটাম 15 দিনের মধ্যে দিতে হবে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের ঘোষণা। 15 জানুয়ারির মধ্যে আমাদের এই জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র জারি করতে হবে। 15 জানুয়ারি পর্যন্ত আপনারা জেলায় জেলায় পাড়া মহল্লায় এই জুলাই ঘোষণাপত্রের পক্ষে আপনারা মানুষের কাছে যাবেন, মানুষের কথা শুনবেন, তারা কি বলতে চায় সেই কথাগুলোকে উঠিয়ে নিয়ে আসবেন। তাদের আরও দাবি বিচারিক প্রক্রিয়ায় নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগকে, কমাতে হবে জিনিসপত্রের দাম, আগে গণহত্যার দায়ে শেখ হাসিনা সহ দোসরদের বিচার, রাষ্ট্র সংস্কার, তারপর নির্বাচন চায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। এই সমাবেশে যোগ দিয়েছিলেন বুলেট বিদ্ধ আহতরা, এসেছিলেন শহীদের স্বজনরাও। সবার কথা একটাই যে ঐক্য তৈরি হয়েছিল তাকে ভাঙতে দেয়া যাবে না, ধরে রাখতে হবে জুলাই স্পিরিটকে। হাতে হাত রেখে আগস্টেও মিছিলের এমন স্রোত এসে মিশেছিল কেন্দ্রীয় শহীদ মিনারে, তবে এভাবে হুইল চেয়ারে কিংবা স্ট্রেচারে ভর দিয়ে নয়। সেদিন বুলেটে বিদ্ধ হলেও পতন হয়েছে হাসিনা সরকারের। সেই বিপ্লবের 5 মাস পর শরীরে বয়ে বেড়ানো ক্ষত নিয়েই ঐক্যের ডাকে আবারও হাজির হয়েছিলেন স্মৃতির মিনারে, যেখানে নতুন বাংলাদেশের শপথ নিতে আবারও কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছেন ছাত্র জনতা। একটা 9mm বুলেট না, এই আজম ভাই, আমি, তারপরে রায়হান ভাই আছে, আরো আবু রায়রা ভাই ছিল। আমরা যেভাবে কষ্ট করতেছি বা যেভাবে দিন পার করতেছি এটা কেউ বুঝবে না। আপনারা আমাদেরকে সম্মানের জায়গায় রাখুন। আমরা চাই যে বাংলাদেশ যাতে নতুনভাবে সাজুক এবং দুর্নীতি থেকে আমরা দূরে থাকি। নতুন বাংলাদেশ দেখতে চাই। এমন একটা সংবিধান চাই যে সংবিধানে দেশ, মাটি, মানুষের কথা বলবে। আহতদের পাশাপাশি মার্চ ফর ইউনিটিতে যোগ দিতে এসেছিলেন শহীদ পরিবারের সদস্যরাও। প্রত্যাশা, যেই বাংলাদেশের স্বপ্নে জীবন দিয়েছিলেন তাদের সন্তানরা, আগামীর বাংলাদেশে হোক তার প্রতিফলন। বড়লোক গরিব সবাই যেন চাকরি পায়। আমার ছেলে ভার্সিটিতে পড়তো, আমার ছেলে দেশের লেগে জীবন দিল, একটা শুধু সরকারি চাকরির লেগে আন্দোলন কইরা। শান্তি লাগে এই যে এখন মানুষ একটু হলেও মন খুইলা দুইটা কথা বলতে পারছে। সরকার স্বৈরাচার হাসিনা যেন না আসতে পারে আমাদের সামনে। কর্মসূচি শুরুর আগেই কেন্দ্রীয় শহীদ মিনারে ঢল নামে ছাত্র জনতার। আসতে থাকে একের পর এক মিছিল, স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। এই ডাকে ঐক্যের গাঁথুনি আরো মজবুত হবে, বিলোপ হবে ফেসিবাদের, সবার প্রত্যাশা ছিল এমন। আমরা 2024 সালে সেই মুজিববাদী ফেসিবাদী সংবিধান আমরা মুছে দিব। এই দাবির সঙ্গে আমি একজন সচেতন নাগরিক হিসেবে সহমত পোষণ করে, ঐক্যমত পোষণ করে জন্যই আজকে এই সমাবেশে এসেছি। বাংলাদেশ যতদিন থাকবে অন্যায়ের বিরুদ্ধে জন্য আমরা সবসময় থাকতে পারি। জাতীয় ঐক্যের ভিত্তিতে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রণয়নের উদ্যোগকে সাধুবাদ জানান মার্চ ফর ইউনিটিতে যোগ দেয়া অভ্যুত্থানকারীরা। যে স্পিরিটকে ধারণ করে জুলাইয়ের আন্দোলনে রাজপথে নেমেছিল ছাত্র জনতা, এবার সেই স্পিরিট রক্ষায় রাজধানীর সব পথ যেন এসে মিশেছিল কেন্দ্রীয় শহীদ মিনারে। সবার দাবি একটাই, আগামীর বাংলাদেশ হবে বৈষম্যহীন। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। এবারে বর্ষবরণ উদযাপনের খবর। আতশবাজির বর্ণিল ছটায় বিশ্ব জুড়ে বরণ করা হচ্ছে নতুন বছর। ভৌগোলিক কারণে সবার আগে 2025 সালকে স্বাগত জানিয়েছে নিউজিল্যান্ডের মানুষ। প্রতিবেশী অস্ট্রেলিয়ার সিডনিতে হারবারেও চলছিল নববর্ষ বরণের জমকালো আয়োজন। বর্ষবরণের বর্ণিল আয়োজন রয়েছে যুদ্ধবিধ্বস্ত মধ্যপ্রাচ্য সহ এশিয়ার বিভিন্ন দেশে।
ভৌগোলিক কারণে সবার আগে 2025 সালকে স্বাগত জানালো নিউজিল্যান্ড। ঘড়ির কাঁটা রাত 12টা ছুতেই নতুন বছরকে স্বাগত জানিয়ে শুরু হয় আতশবাজি। 2025 সালকে বরণ করা হয় অকল্যান্ডের স্কাই টাওয়ারের আতশবাজি উৎসব দিয়ে। 3, 2, 1, Happy নিউজিল্যান্ডের পর বর্ষবরণের উৎসব শুরু হয় প্রতিবেশী অস্ট্রেলিয়ায়। 2025 সালকে স্বাগত জানানোর সবচেয়ে জমকালো আয়োজন করা হয় সিডনিতে। চোখ ধাঁধানো আতশবাজিতে মেতে ওঠে সিডনি হারবার। বর্ণিল আলোয় রঙিন হয়ে ওঠে সিডনির আকাশ। 2024 senesinin son haftaları নতুন বছরের শুভেচ্ছা বার্তা দিচ্ছেন বিশ্ব নেতারা। ভিডিও বার্তায় সিরিয়াকে সব ধরনের সহযোগিতার ঘোষণা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তাইওয়ান ইস্যুতে কড়া হুঁশিয়ারি দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। tarihi, beşeri 2024 সালের শেষ দিকে সিরিয়ায় নতুন যুগের সূচনা হয়েছে। প্রতিবেশী দেশটির সাথে আমাদের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। নতুন যুগে সিরিয়ায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠা ও অর্থনীতিতে স্থিতিশীলতা আনতে আমরা প্রয়োজনীয় সব সহায়তা করব। kapı aralaması için gereken তাইওয়ান প্রণালীর দুই পাশের সবাই আমরা একটি পরিবার। কেউই আমাদের এই বন্ধন ছিন্ন করতে পারবে না। কোনো শক্তি আমাদের একত্রিত হওয়ার পথে বাধা হতে পারবে না। নতুন বছরকে বরণে নানা জমকালো আয়োজন রয়েছে মধ্যপ্রাচ্য সহ এশিয়ার বিভিন্ন দেশেও। ভৌগোলিক কারণে সবার শেষে 2025 সালকে স্বাগত জানাবে যুক্তরাষ্ট্র। জমকালো আয়োজনের জন্য এরই মধ্যে প্রস্তুত ঐতিহাসিক টাইমস স্কয়ার। নতুন করে সাজানো হয়েছে ক্রিস্টাল বল। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। 31st নাইট এবং ইংরেজি বর্ষবরণের নিরাপত্তায় অতিরিক্ত 3000 পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি। আতশবাজি পটকা ফোটাতে নিষেধ করেছেন ডিএমপি কমিশনার। 31st নাইটে আতশবাজি এবং ফানুস উড়ানো বন্ধে সন্ধ্যা থেকে মোবাইল কোর্ট পরিচালনা করছে পরিবেশ অধিদপ্তর। এবার ভিন্ন প্রেক্ষাপটে ইংরেজি বর্ষবিদায় ও বরণ। এই আয়োজন ঘিরে রাজধানীতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। যে বছর আজকে শেষ হয়ে যাচ্ছে। ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে 11 দফা নির্দেশনার কথা জানান কমিশনার। নগরীতে আতশবাজি ও পটকা ফোটানো ও ফানুস উড়ানো নিষিদ্ধ করা হয়েছে। সাধারণ মানুষ হিসেবে জানি যে শব্দ দূষণ আমাদের শরীরের উপরে কি ধরনের বিরূপ প্রতিক্রিয়া ফেলে। ঢাকাবাসীর কাছে আমার অনুরোধ থাকবে যে আমরা এইরূপ কর্মকাণ্ড থেকে নিজেদেরকে বিরত রাখি। উপদেষ্টা মহোদয় আমাকে রিকোয়েস্ট করছিল এবং উনিও চেষ্টা করছিলেন যে এবছরই আমরা এরকম একটি ডিজাইন করব যে আপনারা অমুক জায়গায় যেয়ে এই কাজটি করে ফুর্তি করেন, কিন্তু এই বছর আমরা পারি নাই। 31 ডিসেম্বর সন্ধ্যা থেকে পরদিন সকাল 8টা পর্যন্ত রাজধানীর সব বার বন্ধ থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয়, গুলশান, 300 ফিট, বনানী ও বারিধারা এসব এলাকায় বিশেষ চেকপোস্ট থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক একটা বেশি ডিপ্লয়মেন্ট থাকবে, গুলশান কেন্দ্রিক বেশি ডিপ্লয়মেন্ট থাকবে। ধানমন্ডিতে এক অনুষ্ঠানে পরিবেশ ও বন উপদেষ্টা জানান, আতশবাজি ও ফানুস উড়ানো বন্ধে রাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। আজকে রাতে যেন আতশবাজি, পটকা এগুলো ফোটানো না হয়, শব্দ দূষণ না করা হয়। আমরা আগেও বলেছি, আজকেও বলছি যে আজকে সন্ধ্যার পর থেকে পরিবেশ অধিদপ্তর তার মোবাইল কোর্ট পরিচালনা করবে। নির্দেশনা মেনে নগরবাসীকে বর্ষবরণ ও বিদায় জানানোর আহ্বান জানায় প্রশাসন। রাবি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। অন্যদিকে ইংরেজি নববর্ষ কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন স্থানে নিরাপত্তা জোরদার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বসানো হয়েছে চেকপোস্ট, চলছে তল্লাশি। নতুন বছর ঘিরে প্রতি বছরই থাকে নানান আয়োজন। ফোটানো হয় বাজি, পটকা, ফানুস, আতশবাজি। প্রশাসন থেকে দেয়া বিধি নিষেধ থাকলেও তা মানা হয় না। তবে এবার অন্যান্য বছরের তুলনায় নিরাপত্তা ব্যবস্থা বেশি জোরদার করা হয়েছে। এছাড়া বিভিন্ন অভিজাত হোটেলে সীমিত আকারে আয়োজন দেখা গেছে। ইংরেজি নববর্ষের বছর ঘিরে রাজধানীতে নিরাপত্তার খবর আমরা জানবো এই মুহূর্তে সহকর্মী ফয়সাল মাহমুদের কাছ থেকে। তিনি নতুন বাজার এলাকা থেকে সরাসরি যোগ দেবেন আমাদের সঙ্গে। ফয়সাল, নতুন বছর বরণে তো স্বাভাবিকভাবে আমরা দেখছি নিরাপত্তা নিয়ে অনেক কড়াকড়ির কথা বলা হচ্ছে, কিন্তু নানান রকম আয়োজনও তো থাকে, বিশেষ করে এই অঞ্চলে গুলশানে হোটেলগুলোতে। কি দেখছেন একটু জানাবেন। ফয়সাল,
আপনি জানেন যে আসলে 31st নাইটে বেশ ঘটা করেই কিন্তু বাংলাদেশে উদযাপন করে থাকে, বিশেষ করে তরুণী যুবকরা এই দিনটিকে বিশেষভাবে সেলিব্রেশন করে থাকে। তবে সেক্ষেত্রে কিছুটা উৎসবের যে উদযাপন সেটি কিন্তু বাড়াবাড়ি পর্যায়ে চলে যায়। আমরা দেখি যে বিগত বছর থেকেই কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই দিনটিকে ঘিরে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য কিন্তু বেশ তৎপর থাকেন। তারই ধারাবাহিকতায় বলা যায় যে আজকের দিনেও কিন্তু ডিএমপির পক্ষ থেকে ঢাকা শহরের বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে বা এড়ানো যায়। সেজন্যই কিন্তু বলা যায় যে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়, গুলশান সহ 300 ফিট এলাকা এছাড়া উত্তরারও বেশ কিছু জায়গায় কিন্তু বিশেষভাবে পুলিশ মোতায়েন করা হয়েছে। আমরা যদি আজকে গুলশানের কথা বলি স্পেসিফিকভাবে, বলা যায় যে গুলশানের কিন্তু শুধুমাত্র কাকলি এলাকা ছাড়া বাকি সকল এন্ট্রি গেট ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা এই মুহূর্তে আছি নতুন বাজার যে এন্ট্রি পয়েন্টটি রয়েছে সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই এলাকায় কিন্তু এখান দিয়ে কিন্তু গুলশানের ঢোকার যে প্রবেশ পথটি ছিল সেটি কিন্তু পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। অর্থাৎ এখন শুধুমাত্র এই রাস্তা ধরে গুলশানের ভেতর থেকে গাড়ি বের হতে পারবে। এরকম যতগুলো পয়েন্ট রয়েছে, বাড্ডা পয়েন্ট, বাড্ডা লিং রোড, হাতির ঝিল কিংবা মহাখালী আমতলি, এই সবগুলো পয়েন্টই কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে নিরাপত্তার জন্যে। তো বলা যায় যে গুলশানের নিরাপত্তার পাশাপাশি কিন্তু বলা যায় যে ঢাকা শহরের অন্যান্য যে সকল গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আছে সেগুলোতেও কিন্তু তৎপরতা বাড়িয়েছেন। এই জন্য প্রায় 3000 পুলিশ নতুন অতিরিক্ত মোতায়েন করেছে পুলিশের পক্ষ থেকে। এছাড়াও আতশবাজি এবং ফানুসের বিষয়ে কিন্তু পুলিশের পক্ষ থেকে নির্দেশনা ছিল যাতে সাধারণ মানুষ এই ধরনের যে অতি উৎসাহী উদযাপন সেগুলো থেকে সেই বাড়াবাড়ি পর্যায়ে যাতে না যায়, তারা যাতে সীমিত পর্যায়ে তাদের উদযাপনটি রাখে, এজন্যই কিন্তু বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। সেগুলোর বাস্তবায়নই কিন্তু পুলিশের পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটরাও কিন্তু কাজ করে যাচ্ছেন। ফয়সাল, এই ছিল আমার কাছে এখানকার। জি ফয়সাল, অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং আপনাকে অগ্রিম ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। জনগণের আকাঙ্ক্ষার তুলনায় বড় কোনো শক্তি নেই, সেই শিক্ষা বাংলাদেশকে দিয়ে গেল বিদায়ী বছর 2024। মানুষের চাওয়া পাওয়া অধিকারকে গুরুত্ব না দিলে একসময় যে গণবিস্ফোরণ হবেই তাও জানান দিয়েছে এই বছর। ক্ষমতার দাপট বা উন্নয়নের গল্প আর স্বপ্নের বিপরীতে মানুষের মর্যাদা, সম্মান আর বৈষম্যহীন সমতার দেশ গড়তে আগামীতে রাজনীতিকরা বিভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকবেন সেই প্রত্যাশা বিশ্লেষকদের। তবে রাষ্ট্র পরিচালনায় রাজনীতিবিদদের যে কোনো বিকল্প নেই সে কথাও স্মরণ করিয়ে দেন তারা। বিদায়ী বছর 2024 সালের রাজনীতিতে কি বার্তা দিয়ে গেল তা নিয়ে মাহফুজ মিশুর রিপোর্ট। 5 অগাস্ট শিক্ষার্থী জনতার গণ অভ্যুত্থানে কেবল ক্ষমতা না, দেশ ছাড়তে বাধ্য হন সে সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার আগেই শেখ হাসিনার পতনের এক দফা দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলনকারী শিক্ষার্থী ও ক্ষমতার বাইরে থাকা রাজনৈতিক দলগুলো। এ ঘটনার মাত্র মাসখানেক আগেও সম্ভবত কারো ভাবনাই ছিল না ক্ষমতা হারাতে পারে পরাক্রমশালী আওয়ামী লীগ। যদিও গেল 2013-14 সাল থেকেই সরকার বিরোধী আন্দোলনে ছিল বিএনপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল, কিন্তু তাতে নড়েনি শেখ হাসিনার ক্ষমতার মসনদ। জুলাই আগস্টের কোটা বিরোধী আন্দোলনে যে এমন গণবিস্ফোরণ ঘটবে তা হয়তো ধারণায়ও ছিল না ক্ষমতাসীনদের। জনগণ কি বলে, গণতন্ত্র কি বলে, এটা আমাদের মেইন ফোকাসে আসা উচিত। সবসময় ওই যে স্বৈরাচারী মনোভাব, তারপরে নেতাদের একদম আলাদা হতে হবে, বিষয়টা সাধারণ মানুষের থেকে পুরোপুরি আলাদা হতে হবে, রাজনীতি একটা ব্যবসা হবে, এই কনসেপ্টের সাথে আমি একমত হতে পারি না। ক্ষমতার কাছাকাছি থাকার চাইতে জনগণের কাছাকাছি আপনার থাকতে হবে, না হলে হচ্ছে আপনি যতই উন্নয়ন করেন আর যাই করেন বা আপনার যত শক্তিশালী ন্যারেটিভই থাকুক না কেন, আপনি হচ্ছে জনবিচ্ছিন্ন হইতে বাধ্য এবং আপনাকে হচ্ছে ক্ষমতা ছাড়তেও বাধ্য হইতে পারে। পেছনের গল্পটা অনেক ত্যাগ আর সাহসের। কেবল জুলাই আগস্টেই প্রাণ দিতে হয়েছে হাজারের বেশি মানুষকে। হাসপাতালে শুয়ে এখনো কাতরাচ্ছেন কয়েক হাজার মানুষ, যাদের কারো চোখ নেই, কেউ বা চিরতরে হয়ে গেছেন পঙ্গু। ক্ষমতার সর্বোচ্চ ব্যবহার আর রাষ্ট্র, সরকার, প্রশাসন সবকিছুকে দলীয়করণ করেও জন আকাঙ্ক্ষার বিপরীতে দাঁড়িয়ে যে থাকা যায় না, 54 বছরের বাংলাদেশে তা আবারও প্রমাণিত হয়েছে এবছর। সবচেয়ে বড় বার্তা হচ্ছে জনগণের শক্তির চেয়ে বড় কোনো শক্তি নেই। আপনি রাষ্ট্র তৈরি করেন, নিপীড়ক বাহিনী তৈরি করেন, আপনি রাজনীতির খেলা খেলতে পারেন,
আপনি সংবিধান বদল করতে পারেন, আপনি নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করে দিতে পারেন, ব্যক্তির সমস্ত ক্ষমতা পুঞ্জীভূত করতে পারেন এক হাতে। জনগণের শক্তি হচ্ছে সবচেয়ে বড় শক্তি। 2024-এর ইলেকশনটা চূড়ান্তভাবে অবজ্ঞা করেছিল মানুষের আকাঙ্ক্ষাকে। জুলাই অগাস্টে মৃত্যুকে ভয় না পাওয়ার যে সাহস, ওই সাহসটাই কিন্তু অবস্থার পরিবর্তনটা এনে দিয়েছিল। কারণ পরপর বোঝা গেল যে পুরো স্বৈরশাসনের পুরোটা হচ্ছে তাসের ঘর। সেই সাথে টেকসই গণতন্ত্রের জন্য মানুষের যে আকাঙ্ক্ষা তা বাস্তবায়নে অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলসহ সব পক্ষকে আরও যত্নশীল হওয়ার কথা বলছেন বিশ্লেষকরা। এতগুলো মানুষের মৃত্যু, এতগুলো মানুষের আহত হওয়া, তাদের মধ্য দিয়ে যে মানুষ কি চাচ্ছে, মানুষ গণতন্ত্র চায়, মানুষ অংশগ্রহণের রাজনীতি চায়। নির্বাচন হইতেই হবে, কিন্তু যে নির্বাচন আসলে প্রকৃত পক্ষে জনগণের প্রতিনিধিত্ব করতে পারবে এবং এই সংস্কারগুলোকে আপলোড করতে পারবে, সেই পথের দিকে আগানো দরকার। ভোটাধিকারের সাথে এই বাড়তি রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনটা চাচ্ছে এবং রাষ্ট্র এবং সমাজের সম্পর্কের মধ্যে যে অমর্যাদার জায়গাগুলো, যে ন্যায় বিচারের অনুপস্থিতির জায়গাগুলো, এগুলো যেন পরিবর্তন হয়। কেবল নির্বাচনী যে গণতন্ত্র নয়, বরং দুর্নীতিমুক্ত প্রশাসন ও জনবান্ধব নীতি বাস্তবায়নে মানুষের যে মৌলিক প্রত্যাশা, সেই শিক্ষা মাথায় রেখে আগামী দিনের রাজনীতি চলবে বলে বিশ্বাস সাধারণ মানুষের। ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো মানুষ ইতিহাস থেকে শিক্ষা নেয় না। 2024 সালে রাজনীতির যে শিক্ষা, সেক্ষেত্রে প্রচলিত সেই ধারণা ভুল প্রমাণিত হোক, এমন প্রত্যাশা দেশের কোটি মানুষের। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়ায় বেসিক শিল্পনগরীর পরিত্যক্ত মালামাল কেনা নিয়ে রক্তক্ষয়ী সংঘাতে জড়ালো বিএনপির দুই পক্ষ। এতে অন্তত 10 জন আহত হয়েছেন। ভাঙচুর, অগ্নিসংযোগ করা হয়েছে বেশ কিছু বাড়িঘর এবং ধানের গোলা। পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। কারো হাতে লাঠি, কারো হাতে টেটাসহ দেশীয় অস্ত্র, চলছে পাল্টাপাল্টি হামলা। মঙ্গলবার এভাবেই রক্তক্ষয়ী সংঘাতে জড়ায় বিএনপির দুপক্ষ। ব্রাহ্মণবাড়িয়া সদরের নন্দনপুর এলাকায় বেসিক শিল্পনগরী, সেখানকার ডেকোফুড নামে একটি প্রতিষ্ঠানের পরিত্যক্ত মালামাল নিলামে বিক্রির কথা ছিল। এ নিয়ে বুধল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হারুনের সাথে কথা কাটাকাটি হয় সুহিলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নাসির খন্দকারের। এরই জেরে সংঘাতে জড়ায় হারিয়া ও নন্দনপুর গ্রামের লোকজন। সংঘর্ষ চলাকালে বেশ কিছু বাড়িঘরে হামলা ভাঙচুর করা হয়, আগুন দেওয়া হয় ধানের গোলায়। এতে ছড়িয়ে পড়ে আতঙ্ক, আহত হয় অন্তত 10 জন। আমার অত্যাচার করছে, আমার ঘরদর ভাঙছে, আমার গাড়ি ভাঙছে, বনের গোলা ফুটছে। হারিয়া গ্রামের লোক আমার গাড়ি ভাঙচুর করছে এবং আগুন ধরাইছে। আমি এটার বিচার চাই। ঘটনাস্থলে যায় আইন শৃঙ্খলা বাহিনী, ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তারা। আহতদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। উচ্ছিষ্ট ডাস্ট কেনাবেচা নিয়ে দুই পক্ষের মধ্যে তর্ক বিতর্ক থেকে সংঘর্ষের সূত্রপাত। উভয় পক্ষে প্রায় 600-700 লোক একত্রিত ঝগড়া লিপ্ত হয়। আমরা সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি খুব স্বল্প সময়ের মধ্যেই। সংঘর্ষের পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে, জোরদার আছে নিরাপত্তা। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। খুলনা থেকে ঢাকায় মার্চ ফর ইউনিটি কর্মসূচিতে যোগ দিতে আসার পথে বাগেরহাটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গাড়িবহরে হামলা হয়েছে। শান্তিপূর্ণ কর্মসূচিতে যোগ দেওয়ার পথে পরিকল্পিতভাবে আওয়ামী লীগের দোসররা হামলা চালিয়েছে বলে অভিযোগ শিক্ষার্থীদের। খুলনা মহানগর থেকে শিক্ষার্থী বহনকারী 25টি বাস ছেড়ে আসে ঢাকার উদ্দেশ্যে। এর মধ্যে একটি গাড়ি কিছুটা পিছনে পড়ে যায়। সেই গাড়ির সাথে মোল্লাহাট এলাকায় যাত্রীবাহী একটি বাসকে সাইড দেয়া নিয়ে শুরু হয় কথা কাটাকাটি। ঘটনার সূত্রপাত এভাবেই। কথা কাটাকাটির এক পর্যায়ে স্থানীয় লোকজন শিক্ষার্থীদের গাড়ি থেকে নামিয়ে মারধর করে। এরপর বাধে তুমুল সংঘর্ষ। ধাওয়া পাল্টা ধাওয়া হয় দুপক্ষের। ঘণ্টাব্যাপী সংঘর্ষে পুরো এলাকা পরিণত হয় রণক্ষেত্রে। আমলিগের দশক ভাই নাকি মেম্বার জাহিদ ফরাদিকে আর হাদি, এরা কারা? এরা নাকি আক্রমণের নেতৃত্ব চালাইছে। ভালোভাবে কথা বলতে চাইছে, দেন এই হাতের গিরার পরে বাড়ি মারছে। যারা ছিল সব আওয়ামীপন্থী, শুধু ইমাদ না এলাকাবাসী, এলাকায় পুলিশকে বুঝুন, ফরাজি বাড়ি লোক ছিল, ফরাজি বাড়ি।
শিক্ষার্থীদের অভিযোগ, গোপালগঞ্জের প্রবেশ মুখে প্রস্তুত ছিল সন্ত্রাসীরা। গাড়িবহর দেখে লাঠিসোঁটা নিয়ে হামলা চালায় তারা। যোগ দেয় স্থানীয় লোকজনও। হামলায় আওয়ামী লীগের দোসরদের সম্পৃক্ততার অভিযোগ শিক্ষার্থীদের। জড়িতদের দ্রুত সময়ের মধ্যে চিহ্নিতের দাবি জানায় তারা। 6 জন পুলিশ অগ্রিম ছিল ওখানে। ওনারা আমাদেরকে বলছে তোমরা লাঠিগুলো ফেলে দাও, আমরা দেখতেছি, কিন্তু ওনারা কোনো কিছুই না দেখে ওনারা বড় ভিডিও করছে। পূর্ব পরিকল্পনা করে আমাদের গাড়ি আক্রমণ করবে বলে আওয়ামী লীগের দোসররা রাস্তায় অবস্থান করে আমাদের গাড়ি দেখেই আমাদের ভাইদের উপরে অতর্কিত হামলা শুরু করে। ওইখানে কিছু মুরব্বী ছিল, কিছু আমাদের বয়সী লোক ছিল, কিছু যুবক ছিল। আওয়ামী যুবক এবং ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের উপর অতর্কিত হামলা শুরু করে, সেখানে আমাদের বেশ কিছু শিক্ষার্থী গুরুতর আহত হয়। সংঘর্ষের ঘটনায় প্রায় 2 ঘণ্টা ঢাকা খুলনা মহাসড়কে আটকে পড়ে অসংখ্য যানবাহন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও সেনা সদস্যরা। এই মাঠ যখন ক্রস করতে গেছে ওরা আসলে সাইড দেয় নাই, লোকাল পরিবহন ওঠে যাত্রী ভেবেই ওদের কয়েকজনকে মারছে। পরপরই সমন্বয়কদের আরো কয়েকটা গাড়ি আসছে, এখানেই মোটামুটি কাউন্টারের লোকজনের সাথে বড় আকারে বাড়ছে। পরে সেনাবাহিনীর সহায়তায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গাড়িবহর। সাবরিনা লিজা, যমুনা নিউজ। সচিবালয়ে আগুনের প্রসঙ্গ, বৈদ্যুতিক লুজ কানেকশন থেকে সচিবালয়ের অগ্নিকাণ্ডের উৎপত্তি। প্রাথমিক তদন্তে কোনো ব্যক্তির সংশ্লিষ্টতা খুঁজে পায়নি তদন্ত কমিটি। সন্ধ্যায় প্রধান উপদেষ্টার কাছে তদন্ত কমিটির রিপোর্ট জমা শেষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়েছে। জানানো হয় আগুন ধরার সাথে সাথে ধোঁয়া তৈরি হয়, তবে পাওয়া যায়নি বিস্ফোরক ব্যবহারের প্রমাণ। সচিবালয় ভবনের আগুন নিয়ন্ত্রণে পর্যাপ্ত ব্যবস্থা ছিল না বলেও উঠে এসেছে প্রতিবেদনে। সচিবালয়ে অগ্নিকাণ্ডের রাত 1:36 সিসিটিভি ফুটেজ এটি। আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ার সাথে সাথে উজ্জ্বল হয়ে ওঠে ভবনের ভিতরের অংশ। আরও কিছুটা সময় পেরিয়ে যাওয়ার পর ধোঁয়ায় ঢেকে যায় সচিবালয় ভবনের ভিতরের অংশ। আরেকটি সিসিটিভি ফুটেজে দেখা যায় ভবনের ভিতরেই একটি কুকুরের দৌড় দিয়ে নিরাপদ আশ্রয়ে যাওয়ার দৃশ্য। গত 25 ডিসেম্বর বুধবার দিবাগত রাতে আগুন লাগে সচিবালয়ের 7 নম্বর ভবনে। সেই আগুন জ্বলে টানা 10 ঘণ্টা। বৃহস্পতিবার বেলা 11:15 নাগাদ আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হন ফায়ার সার্ভিস। ক্ষতিগ্রস্ত হয় ভবনের 6ষ্ঠ থেকে 9ম তলা। পুড়ে যায় গুরুত্বপূর্ণ সব নথি। অগ্নিকাণ্ডের উৎস আর কারণ বের করতে গঠন করা হয় তদন্ত কমিটি। সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টাকে এর তদন্ত প্রতিবেদন জমা দেয় কমিটি। পরে সংবাদ সম্মেলনে এ নিয়ে কথা বলেন কমিটির সদস্যরা। স্বরাষ্ট্র সচিব জানান, বৈদ্যুতিক লুজ কানেকশনের কারণে এই আগুনের উৎপত্তি। তদন্তে পাওয়া যায়নি ব্যক্তি সংশ্লিষ্টতা। বলেন, অধিকতর তদন্তের জন্য স্যাম্পল পাঠানো হবে সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়ায়। একটা বিষয়ে একমত হয়েছি যে এটি একটি লুজ কানেকশনের কারণে ইলেকট্রিসিটি থেকে আগুনটার উৎপত্তি হয়েছে। বুয়েটের অধ্যাপক মাকসুদ হেলালি জানান, আগুন ধরার সাথে সাথে ধোঁয়া তৈরি হয়। তা দুদিকে প্রবাহিত হলেও উৎস ছিল একই। বলেন, নিয়ম না মানায় সকেটের তারতম্যের কারণে লুজ কানেকশন হয়। প্রতি বছর লাইন চেক করার নিয়ম থাকলেও তা মানা হয়নি। বলেন, আগুনে যা নষ্ট হয়েছে তা মেরামতযোগ্য। মেল্টেড ম্যাটেরিয়াল ঘষে ঘষে পড়েছে, তারপরে এটা একসময় ইগনিশন টেম্পারেচারে গিয়েছে, তারপরে আগুন ধরেছে। আগুন ধরার সাথে সাথে ধোঁয়া হয়েছে এবং সেখানে আগুনের ফ্লেম তৈরি হয়েছে। ফ্লেমটা ভার্টিক্যালি উপর দিকে উঠে গেছে। সেনাবাহিনীর বিস্ফোরক বিশেষজ্ঞ জানান, বিভিন্ন জায়গার নমুনা পরীক্ষা করে এবং ডগ স্কোয়াড দিয়ে সার্চ করেও বিস্ফোরক ব্যবহারের আলামত পাওয়া যায়নি। আরো নিশ্চিত হওয়ার জন্য আমাদের একটা ডগ স্কোয়াড আছে, যেটা যারা এক্সপ্লোসিভ ডিটেক্ট করতে পারে স্নিপিং এর মাধ্যমে গন্ধ শুকে, তাদেরকে নিয়ে এসে আমরা যে কয়টা ফ্লোরে আগুন লেগেছে প্রত্যেকটা ফ্লোরে আমরা ওদেরকে দিয়ে সার্চ করেছি এবং তার সাথে আমাদের এক্সপ্লোসিভ সুইপিং টিম যেটা ছিল তারাও সার্চ করেছে। আমরা আসলে এক্সপ্লোসিভ ব্যবহার করার মতো কোনো ধরনের এক্সপ্লোসিভ ব্যবহার করার মতো আসলে কোনো ধরনের কোনো আলামত বা কোনো কিছু আমরা পাই। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক জানান, প্রতিটি ফ্লোরে কলাপসিবল গেট কেটে কেটে ভিতরে ঢুকতে হয় তাদের। ছাদে থাকা ইন্টেরিয়র ডিজাইনের অনেক মালামাল আগুন ছড়িয়ে যেতে সাহায্য করে। আগুন নিয়ন্ত্রণে ছিল না অ্যালার্ম সিস্টেম, অটো স্প্রিংকলার। হোস পাইপের অনেকগুলোই কাজ করেনি। 3টি জলাধারের পানিও আগুন নেভানোর জন্য যথেষ্ট ছিল না। এই ভবনটিতে অ্যালার্ম ডিটেক্টর সিস্টেম, কন্ট্রোল প্যানেল এবং অটো স্প্রিংকলারের ঘাটতি ছিল না, এবং ফ্লোরে যে হোস পাইপ সিস্টেম ছিল সেগুলি কোনোটা কাজ করেছে, আবার অনেকগুলি নজল হয়ে গেছিল। ফলে আমাদের নিজস্ব যে হোস পাইপ বা ডেলিভারি পাইপ সিস্টেমের মধ্যে ফায়ার কন্ট্রোল করা সেটা করতে হয়েছে এবং সেটাতে একটু সময় লেগেছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রধান উপদেষ্টা আগামী 10 দিনের মধ্যে আগুনের এমন ঘটনা থেকে দীর্ঘমেয়াদী মুক্তির সুপারিশ দিতে বলেছেন। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। দীর্ঘ 13 বছর পর প্রকাশ্যে চলছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন। সকাল 8টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলনটি শুরু হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেন, 15.5 বছর যারা জুলুম করেছে তারাই ভয়ে দেশ ছেড়ে পালিয়েছে। আওয়ামী লীগ বহু মায়ের বুক খালি করেছে। আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, তারা সন্ত্রাসী। সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম বলেন, 24-এর আন্দোলনের সহযোদ্ধা ছাত্র শিবির জুলাই আন্দোলনে অনেকেই কোনো সহযোগিতা করেনি, সেখানে এই ছাত্র শিবিরের ভাইরা সব দিক দিয়ে সহযোগিতা করেছে। চব্বিশের অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ পদক্ষেপে সহযোদ্ধার মতো ভূমিকায় থাকার কাজগুলো করেছিল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। আগামীর বাংলাদেশ গঠনে দেশের স্বার্থকে সবার আগে রেখে আমরা একইভাবে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব। যারা ক্ষমতায় বসে দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দেয়, দায়িত্বশীলতার পরিচয় দিতে পারে না, নিজের দেশের মানুষকে হত্যা করে গদি রক্ষার জন্য, তারা কখনো রাজনৈতিক দল হতে পারে না। তারা একটি সন্ত্রাসী দল। জনগণের ট্যাক্সের পয়সায় কিনা, টাকায় কিনা, অস্ত্র দিয়ে, গুলি দিয়ে নির্মমভাবে এদেশের মানুষকে হত্যা করার নির্দেশ দেবে। পদ্মা সেতু প্রকল্পে নির্মাণ তদারকি পরামর্শক নিয়োগে দুর্নীতির ঘটনা অধিকতর তদন্তের সিদ্ধান্ত নিয়েছে দুদক। সংস্থাটি জানিয়েছে, আর্থিক লাভের বিনিময়ে বিদেশি প্রতিষ্ঠান এসএনসি লাভালিনকে তদারকি পরামর্শ নিয়োগ দেওয়া হয়েছিল কিনা তা খতিয়ে দেখা হবে। তবে সংস্থার মহাপরিচালক জানান, আগের তদন্তে কিছু সীমাবদ্ধতার কারণে এখন আবারও তদন্ত করা হচ্ছে। দেশের বিভিন্ন বিমানবন্দরে উন্নয়ন কাজের নামে হাজার কোটি টাকা লুটপাটের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী সহ আরও 7 জনের বিরুদ্ধে তদন্ত করা হবে। সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর বিরুদ্ধে বিদ্যুৎ খাতে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করবে দুদক। 6,000 কোটি টাকার সম্পদ ফেলে আত্মগোপনে যাওয়ায় রাজশাহীর সিটির মেয়র এবং রাজশাহীর সাবেক 7 এমপির বিরুদ্ধেও তদন্ত করবে কমিশন। স্বর্ণ চোরাচালানের অভিযোগে ব্যবসায়ী দিলীপ কুমার আগরওয়াল এবং বাজুসের সাবেক সভাপতি এনামুল হক দোলনের বিরুদ্ধে অনুসন্ধান করবে দুর্নীতি দমন কমিশন। এই মামলা সংক্রান্ত প্রমাণে সহায়ক যথেষ্ট প্রমাণাদি সেই সময় ছিল না, সেই কারণে উক্ত মামলা অধিকতর তদন্তের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আন্তর্জাতিক প্রসঙ্গ, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুকে ক্ষমতা থেকে সরাতে চক্রান্ত করেছিল ভারত। মুইজ্জুকে অভিশংসনের লক্ষ্যে মালদ্বীপের ক্ষমতাসীন এবং বিরোধী দলীয় 40 এমপিকে ঘুষের প্রস্তাব দেয় ভারতীয় গোয়েন্দা সংস্থা র। বিশেষ এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট। তবে যথেষ্ট সমর্থন না পাওয়ায় মুইজ্জুকে অভিশংসনের পরিকল্পনা ভেস্তে যায় ভারতের। গেল বছর মালদ্বীপের নির্বাচনের আগেই ভারত বিরোধী বিভিন্ন বক্তব্য দিয়ে আলোচিত হন মোহাম্মদ মুইজ্জু। নির্বাচনে জয় পেয়েই তার দেশ থেকে ভারতীয় সেনাদের বহিষ্কারের উদ্যোগ নেন, অন্যদিকে ঘনিষ্ঠতা বাড়ান চীনের সাথে। আন্তর্জাতিক গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট বলছে, মুইজ্জুকে ক্ষমতাচ্যুত করতে উদ্যোগ নেয় ভারত। এ লক্ষ্যে চলতি বছরের শুরুতেই মালদ্বীপের বিরোধী নেতাদের সাথে আলোচনায় বসে ভারতীয় গোয়েন্দা সংস্থা র। উদ্দেশ্য ছিল মুইজ্জুকে অভিশংসিত করা। ডেমোক্রেটিক রিনিউয়াল ইনিশিয়েটিভ নামের একটি গোপন নথি উদ্ধার করেছে ওয়াশিংটন পোস্ট, যাতে বলা হয় ক্ষমতাসীন ও বিরোধী দলীয় 40 এমপিকে ঘুষের প্রস্তাব দেওয়া হয়। মুইজ্জুকে অপসারণ নিশ্চিত করতে সামরিক বাহিনী, পুলিশ সহ প্রভাবশালী অপরাধী চক্রকেও অর্থ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। সব মিলিয়ে প্রায় $60 লাখ ব্যয়ের পরিকল্পনা করে ভারত। ওয়াশিংটন পোস্ট বলছে, মুইজ্জুকে অভিশংসনের জন্য যথেষ্ট সমর্থন জোগাড় করতে ব্যর্থ হয় এ পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। এদিকে প্রতিবেদন ইস্যুতে এখনও মালে কিংবা দিল্লির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া আসেনি। মীর মুশফিক হাসান, যমুনা নিউজ। বিমানের পেছনের অংশে থাকায় বেঁচে যান বিধ্বস্ত হওয়া কোরিয়ান উড়োজাহাজের 2 ক্রু। বেঁচে যাওয়া এই ক্রু দুজনের নাম লি এবং কৌন। তারা বিমানের পেছনের দিকে বসেছিলেন। রানওয়ে থেকে দ্রুত গতিতে ছিটকে গিয়ে পার্শ্ববর্তী দেয়ালে আঘাত হানে বিমানটি। এরপর তাতে বিস্ফোরণের সাথে আগুন ধরে যায়, কিন্তু ওই 2 ক্রু পেছন দিকে থাকায় দগ্ধ হওয়া থেকে বেঁচে যান। দুজনেই গুরুতর আহত হন, তবে তাদের জীবন এখন শঙ্কামুক্ত। চিকিৎসকরা জানিয়েছেন, দুর্ঘটনার কারণে দুইজনেরই স্মৃতিভ্রমের সমস্যা দেখা দিয়েছে। এই ছিল রাতের বাংলাদেশে আমাদের এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।